সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণী আয়োজনে। অনেকেরই একটা কমন অনুরোধ ছিল বাংলাদেশের দক্ষতা উন্নয়ন বা স্কিলস ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক নিয়ে যে বিশাল পিডিএফ ম্যানুয়ালটি আছে তার সবগুলো বিষয় যেন একটু সুন্দর করে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হয়। তো আজকের এই আয়োজনে আমরা ঠিক সেই কাজটি করতে যাচ্ছি। এই বিশাল এবং তথ্যবহুল ম্যানুয়ালের জটিল ধারণাগুলোকে একেবারে ভেঙে ভেঙে অত্যন্ত সহজ, পরিষ্কার এবং দৃশ্যমান স্লাইডের মাধ্যমে আলোচনা করব। পিডিএফের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় আজ এমনভাবে তুলে ধরব যাতে পুরো কাঠামোটি বুঝতে আর কোনো কনফিউশনই না থাকে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের আলোচনার মূল বিষয়গুলো কি কি। আমরা স্কিলস ল্যান্ডস্কেপ, ফ্রেমওয়ার্ক ও মানদণ্ড, অভিজ্ঞদের স্বীকৃতি বা আরপিএল, ইকুইটি পলিসি, এনএসডি এর ভূমিকা এবং পরিশেষে প্রশিক্ষক ও মান নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো নিয়ে একে একে কথা বলবো। শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম বিভাগে, স্কিলস ডেভেলপমেন্ট ল্যান্ডস্কেপ। কারিগরি শিক্ষার ম্যানুয়ালগুলো মানে ওই পিডিএফটা পড়তে গেলেই প্রথমেই যে ধক্কাটা লাগে তা হলো অসংখ্য ইংরেজি সংক্ষিপ্ত রূপ বা অ্যাক্রোনিম। মনে হয় যেন একটা অ্যালফাবেট স্যুপ, তাই না? চলুন এই জটটা একটু খুলে নিই। এনএসডিএ মানে হলো ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, যারা মূলত পুরো বিষয়টির দেখভাল করে। এরপর সবচেয়ে বেশি যা শোনা যায় তা হলো সিবিটিএ বা কম্পিটেন্সি বেসড ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট। এর মানে হলো দক্ষতার ওপর ভিত্তি করে প্রশিক্ষণ ও মূল্যায়ন। আরও আছে ক্যাড মানে কোর্স অ্যাক্রেডিটেশন ডকুমেন্ট, প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয় সিবিসি বা কম্পিটেন্সি বেসড কারিকুলাম, আর সিবিএলএম বা লার্নিং মেটেরিয়ালস। সবশেষে সিএস বা কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যা দিয়ে দক্ষতা মাপা হয়। ব্যাস, এই কয়েকটি শব্দ মনে রাখলেই পুরো সেক্টরটা বোঝা অনেক সহজ হয়ে যাবে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিভাগে, ফ্রেমওয়ার্ক এবং স্ট্যান্ডার্ড বা মানদণ্ড। শব্দগুলোর অর্থ তো আমরা জেনে নিলাম। এবার সেই বিশাল জাতীয় কাঠামোর দিকে তাকানো যাক, যা পুরো সিস্টেমটিকে শক্ত করে ধরে রেখেছে। এনএসকিউএফ বা ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক, এটি আসলে কি? এটি হলো বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার জন্য তৈরি করা একটি সুসংহত এবং নমনীয় 6 স্তরের কাঠামো। সবচেয়ে চমৎকার বিষয়টা হলো, দেশের যে কোনো প্রান্তে বসে কেউ প্রশিক্ষণ নিক না কেন, এই ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে যে সবাই একেবারে একই জাতীয় মানদণ্ড বা স্ট্যান্ডার্ড মেনে কাজ করছে। এই স্লাইডের ছবিটা একটু খেয়াল করি। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক বা বিএনকিউএফ-এর এই ম্যাপিংটা দারুণ একটা জিনিস তুলে ধরে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে টিভিইটি বা কারিগরি শিক্ষার লেভেলগুলো কিভাবে আমাদের গতানুগতিক উচ্চশিক্ষা এবং সাধারণ স্কুল মাদ্রাসা শিক্ষা খাতের ঠিক সমান্তরালে অবস্থান করছে। এর মানে কি? এর মানে হলো দক্ষতাভিত্তিক শিক্ষাও মূলধারার শিক্ষার মতোই সমান মর্যাদাপূর্ণ এবং সুগঠিত, একদম কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। এখন একটা মজার কনফিউশন দূর করা যাক। কাঠামোর ভেতরে খুব কাছাকাছি কিন্তু একেবারেই ভিন্ন দুটি ধারণা হলো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস এবং কম্পিটেন্সি বেসড কারিকুলাম সিবিসি। পার্থক্যটা আসলে কোথায়? দেখুন, সিএস সরাসরি ইন্ডাস্ট্রির চাহিদা থেকে, মানে একটা কারখানায় বা কর্মক্ষেত্রে ঠিক কোন দক্ষতাটি দরকার তার মানদণ্ড এটি ঠিক করে দেয়। অন্যদিকে সিবিসি হলো সেই মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা একটা সিলেবাস বা প্ল্যান, যা একজন প্রশিক্ষক ব্যবহার করে শিক্ষার্থীকে শেখান। সহজ কথায় বললে, সিএস হলো আমাদের গন্তব্য আর সিবিসি হলো সেখানে পৌঁছানোর রোডম্যাপ। চলুন সামনের দিকে এগুই। আমাদের তৃতীয় বিভাগ, আরপিএল বা পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি। আমাদের দেশে এমন হাজারো লাখো কর্মী আছেন যারা হয়তো কোনো স্কুল কলেজে যাননি, কিন্তু বছরের পর বছর কাজ করে অসাধারণ দক্ষ হয়ে উঠেছেন। প্রাতিষ্ঠানিক সনদ নেই বলে কি তারা পিছিয়ে থাকবেন? একেবারেই না। আর এখানেই জাদুর মতো কাজ করে আরপিএল বা রেকগনিশন অফ প্রায়র লার্নিং। এটি এমন একটা সিস্টেম যার মাধ্যমে একজন মানুষের আগের কাজের অভিজ্ঞতা এবং তার অর্জিত দক্ষতাকে আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রাতিষ্ঠানিক সনদ দেওয়া হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকুক বা না থাকুক তাতে কিচ্ছু যায় আসে না। দেশের বিশাল এক অঘোষিত শ্রমশক্তির জন্য মূলধারায় যুক্ত হওয়ার ক্ষেত্রে এটি আক্ষরিক অর্থেই একটা বিশাল সেতু। এই আরপিএলের পেছনে মূলত 5টি উদ্দেশ্য কাজ করে। প্রথমত, ওই যে বললাম, অভিজ্ঞদের দক্ষতাকে একটা স্বীকৃতি দেওয়া। দ্বিতীয়ত, এই স্বীকৃতির ফলে তাদের সঠিক পারিশ্রমিক এবং কর্মক্ষেত্রে পদোন্নতির পথ একদম পরিষ্কার হয়ে যায়। এরপর আসে আনুষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ। চতুর্থ ধাপে দেশ এবং বিদেশের বাজারে কর্মসংস্থানের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এবং সবশেষে, যেটা সবচেয়ে বেশি জরুরি, একজন সাধারণ দক্ষ শ্রমিকের সামাজিক মর্যাদা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। একটু ভেবে দেখুন, এটি শুধু এক টুকরো কাগজ বা সনদ নয়, এটি আসলে আর্থসামাজিক ক্ষমতায়নের একটা দারুণ হাতিয়ার। পরবর্তী বিভাগ, ইকুইটি পলিসি বা সবার জন্য সমান সুযোগ। এতক্ষণ তো আমরা দারুণ সব ফ্রেমওয়ার্কের কথা জানলাম, কিন্তু একটা বিষয় ভাবুন তো, যদি সেখানে সবার ঢোকার সমান সুযোগই না থাকে, তবে এত সুন্দর ফ্রেমওয়ার্ক দিয়ে কি হবে? ঠিক এখানে আসে ইকুইটি পলিসি। এটি জাতীয় দক্ষতা উন্নয়ন নীতির এমন একটা অংশ যা সমাজের পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করে।
লক্ষ্য একটাই, সবার কর্মসংস্থানের যোগ্যতা বাড়ানো। চলুন একটা দারুণ ভিজুয়ালের মাধ্যমে এই নীতির পেছনের গভীর দর্শনটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। ছবিটার দিকে একটু লক্ষ্য করি। ইকুয়ালিটি বা সমতা বনাম ইকুইটি বা ন্যায্যতার পার্থক্যটা এখানে খুব সুন্দর করে ফুটে উঠেছে। ইকুয়ালিটি মানে হল সবাইকে সমান উচ্চতার একটি করে বাক্স দেওয়া, কিন্তু খেয়াল করে দেখুন, সবাইকে সমান সুবিধা দিলেও সবচেয়ে ছোট মানুষটি কিন্তু ওই বেড়ার কারণে খেলাটা দেখতেই পারছে না। আর ইকুইটি হল যার যতটা প্রয়োজন তাকে ঠিক ততটা সাপোর্ট দেওয়া, যাতে সবাই সমানভাবে খেলাটা উপভোগ করতে পারে। কনসেপ্টটা দারুণ না? তবে বাস্তবতা বা রিয়ালিটির প্যানেলটি দেখলে বোঝা যায় আসল পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। বাস্তবে কিছু মানুষ আগে থেকে অনেকগুলো বাক্সের ওপর দাঁড়িয়ে আছে, মানে সমাজে তারা আগে থেকেই প্রচুর সুবিধাপ্রাপ্ত। অন্যদিকে সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমতলেও নেই, সে রীতিমতো একটা গর্তের মধ্যে দাঁড়িয়ে আছে। এই যে নির্মম একটা বাস্তবতা, ঠিক এই কারণে স্কিলস সেক্টরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ইকুইটি বা বিশেষ সুবিধার ব্যবস্থা করাটা এতটা জরুরি। আর এই ভিজুয়াল জার্নির সবশেষে আসে লিবারেশন বা প্রকৃত মুক্তি। এখানে দেখুন, কারো কোনো বাক্সই লাগছে না, কারণ মাঝখানের বেড়াটিকেই পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। দক্ষতা প্রশিক্ষণে প্রকৃত মুক্তি মানে হল সিস্টেমের ভেতরের বাধাগুলোকে একেবারে শেকড় থেকে উপড়ে ফেলা। আর এটি হল আমাদের দক্ষতা উন্নয়ন পলিসির চূড়ান্ত লক্ষ্য, এমন একটা সমাজ তৈরি করা যেখানে বৈষম্যের কোনো বাধাই থাকবে না। আমাদের পঞ্চম বিভাগ এনএসডিএ এর ভূমিকা। এই যে এত চমৎকার সব পলিসি বা ফ্রেমওয়ার্কের কথা আমরা জানলাম, এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা তো কাউকে দেখতে হবে, তাই না? এনএসডিএ বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ঠিক সেই কেন্দ্রীয় নিয়ন্ত্রকের কাজটিই করে। তারা জাতীয় পর্যায়ের পলিসি এবং কৌশল তৈরি করে, দক্ষতা উন্নয়নে কি পারফরম্যান্স ইন্ডিকেটর বা কেপিআই থাকবে তা নির্ধারণ এবং পর্যবেক্ষণ করে। পাশাপাশি শ্রমবাজারে ভবিষ্যতে কী ধরনের দক্ষতার চাহিদা তৈরি হবে তার ফোরকাস্টিং বা পূর্বাভাসমূলক রিপোর্ট প্রকাশ করে এবং স্কিল সম্পর্কিত সমস্ত প্রকল্প সরাসরি তদারকি করে। সোজা কথায় বলতে গেলে এরা হলো আমাদের জাতীয় দক্ষতা ইকোসিস্টেমের মূল মস্তিষ্ক। মস্তিষ্কের কাজের পাশাপাশি শ্রেণীকক্ষ আর বাস্তব কর্মক্ষেত্রের মধ্যে একটা মজবুত সেতুবন্ধন তৈরির কাজও কিন্তু তারা করে। যেমন ধরুন, প্রশিক্ষণ ও সনদের মান নিশ্চিত করা, একটু আগে আমরা যে আরপিএলের কথা জানলাম তার সুবিধা প্রদান করা, এবং ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গঠন করে শিল্পের সাথে সরাসরি একটা কানেকশন তৈরি করা, এই সব কিছুই এনএসডিএ নিশ্চিত করে। মানে তারা প্রতিনিয়ত ইন্ডাস্ট্রির চাহিদার সাথে আমাদের প্রশিক্ষণের মানকে একদম আপ টু ডেট রাখে। এবার আসছি আমাদের শেষ বিভাগে, প্রশিক্ষক ও মান নিয়ন্ত্রণ। জাতীয় পর্যায় থেকে এবার চলুন একদম মাইক্রো লেভেলে বা মাঠ পর্যায়ে নেমে আসি, কারণ দিন শেষে মাঠে ময়দানে পলিসি বাস্তবায়ন করেন একজন প্রশিক্ষকই। একজন প্রশিক্ষক হলেন সেই যোগ্য পেশাদার ব্যক্তি যিনি এক দল শিক্ষার্থীর নির্দিষ্ট পেশাগত দক্ষতা উন্নয়নে সরাসরি সহায়তা করেন। এই সিবিটিএ বা দক্ষতাভিত্তিক পরিবেশে একজন প্রশিক্ষক কিন্তু শুধু শিক্ষক নন, তিনি একই সাথে একজন নির্দেশক, একজন মূল্যায়নকারী এবং একজন পথপ্রদর্শক। পুরো ফ্রেমওয়ার্কটির আসল ম্যাজিকটা ঘটে এই মানুষটির হাত ধরেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, একজন প্রশিক্ষক একা কিভাবে বুঝবেন যে তিনি যা পড়াচ্ছেন বা যেভাবে মূল্যায়ন করছেন তা 100% সঠিক? এখানেই তাকে সাপোর্ট দেয় কোয়ালিটি এসুরেন্স বা মান নিশ্চিতকরণ ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কের স্ট্যান্ডার্ড সেটিং বডি, কোর্স ক্লাসিফিকেশন থেকে শুরু করে ইন্ডাস্ট্রি চাহিদার খুঁটিনাটি বিবরণ পর্যন্ত সবকিছু একদম সুনির্দিষ্ট করা থাকে। এই মজবুত সিস্টেমটার উপর ভর করেই একজন প্রশিক্ষক গ্যারান্টি দিতে পারেন যে তার মূল্যায়নটি শতভাগ বৈধ, নিরপেক্ষ এবং অবশ্যই জাতীয়ভাবে স্বীকৃত। দেখতে দেখতে আমরা পিডিএফ ম্যানুয়ালটির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাপথটি কভার করে ফেললাম। আশা করি এখন পুরো বিষয়টি সবার কাছে একদম পরিষ্কার। আজকের এই আলোচনা আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যাচ্ছে। আমরা যারা এই সেক্টরের সাথে কোনো না কোনোভাবে জড়িত, কিভাবে এই মানসম্মত ফ্রেমওয়ার্ক এবং ইকুইটি পলিসিগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরাসরি অবদান রাখতে পারি, এই প্রশ্নটি নিয়ে একটু ভাবার অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের এই বিশ্লেষণী আয়োজন এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকুন আর নতুন দক্ষতা